নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি 4টের চারদিকার শুরুতেই যে খবরে নজর রাখবো অবশ্যই সন্দেশখালীর খবর। এবার সন্দেশখালী মামলায় জামিন পেলেন নিরাপদ সর্দার। হাইকোর্টের নির্দেশে এই জামিন পেলেন প্রাক্তন সিপিএম বিধায়ক। আজকেই জেল থেকে মুক্ত করতে হবে নিরাপদকে, আজই মুক্ত না হলে অবমাননার নোটিশ ইস্যু। বিচারপতি ঠিক এটাই জানিয়েছেন। কিভাবে একজন নাগরিককে এভাবে হেফাজতে নিতে পারা যায় প্রশ্ন বিচারপতির। কেন এই পুলিশ আধিকারিকদের এখনই গ্রেফতার নয়, এতদিন হেফাজতে আছেন, কে ক্ষতিপূরণ দেবে প্রশ্ন করেছেন বিচারপতি দেবাংশু বসাকের এই প্রশ্ন। 17 দিন হেফাজতে নিরাপদ সর্দার। নিরাপদের বিরুদ্ধে এফআইআর দায়ের 9 ফেব্রুয়ারি এবং পুলিশের কাছে অভিযোগ এসেছে 10ই ফেব্রুয়ারি। পুলিশ তো দারুণ দক্ষতার সঙ্গে কাজ করছে, তাচ্ছিল্যের সুরে মন্তব্য করেছেন বিচারপতি। জানিয়ে রাখি, সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে সন্দেশখালী কাণ্ডে কলকাতা হাইকোর্ট জামিন দিল মঙ্গলবার, অর্থাৎ আজকেই তাকে জেল থেকে মুক্ত করতে হবে এমনটাই নির্দেশ। বিচারপতি পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, নিরাপদ জেল থেকে মুক্তি না পেলে তা আদালত অবমাননার শামিল হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ। সরাসরি আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি। পীযূষ কান্তি, প্রথমেই যেটা প্রশ্ন, এক তো জামিন পেলেন নিরাপদ সর্দার, অন্যদিকে বিচারপতি যা যা প্রশ্ন তুলেছেন, একদিকে পাশাপাশি আজই মুক্ত করতে হবে, না হলে আদালত অবমাননার সমান হবে। তা দেখো, প্রাক্তন সিপিএম নেতা যে জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট, তার প্রেক্ষিতে বিচারপতি সমস্ত নথিপত্র খতিয়ে যেটা বিশেষভাবে বিচারপতির কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে এফআইআর দায়ের হয়েছে 9 তারিখে, কিন্তু আদালতে মামলা চলাকালীন পুলিশের পক্ষ থেকে বলা হয় যে অভিযোগ এসছে 10 তারিখে। এখানেই বিচারপতির প্রশ্ন, যেখানে এফআইআর অভিযোগের ভিত্তিতে দায়ের হয় সেখানে 9 তারিখে এফআইআর দায়ের হয়ে গেল আর 10 তারিখে অভিযোগ এলো, যেটা বিচারপতির কাছে মনে হয়েছে যে তদন্ত পুলিশ করেছে বা যে তদন্তের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত করেছে তা হাস্যকর বলে মনে হয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। তাই বিচারপতি পরিষ্কার বলেছেন যে এই 17 দিন ধরে যাকে জেলে রাখা হয়েছে, এই জেল কাস্টডি অর্থাৎ বিচারাধীন যে বন্দী হিসাবে তাকে রাখা হয়েছে সেটা সম্পূর্ণভাবে আইনগত সিদ্ধ নয়। তাই অবিলম্বে মুক্তি দেওয়ার জন্যই বিচারপতির কড়া নির্দেশ যে আজকের মধ্যেই তাকে মুক্তি দিতে হবে। যদি মুক্তি না দেন তাহলে সেক্ষেত্রে তা আদালত অবমাননা শামিল হবে বলে মন্তব্য করেছেন বিচারপতি দেবাংশু বসাক। এই রায় দিতে গিয়ে বিচারপতি তদন্তকারী পুলিশ এবং তাদের যে তদন্তের প্রক্রিয়া তা নিয়ে কিন্তু বেশ কিছু মন্তব্য করেছেন। যে 17 দিন ধরে একজনকে আটকে রাখা হলো, অথচ পুলিশ যে তদন্ত করছে সেই তদন্ত প্রক্রিয়াতে তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের প্রকৃত সত্যতা বিচার না করেই তাকে আটকে রাখা হয়েছে, এমনটা কিন্তু উঠে এসছে আদালতে পেশ হওয়া বিভিন্ন নথির মাধ্যমে। তাই বিচারপতি দেবাংশু বসাক এই কড়া নির্দেশ, আজকের মধ্যেই মুক্তি দিতে হবে এবং যদি মুক্তি না দেওয়া হয় তাহলে তা আদালত অবমাননার শামিল হবে। অনেক ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে, এবং যেমনটা উনি বলে দিলেন যে বিচারপতি দেবাংশু বসাক তিনি কিন্তু কড়া নির্দেশ দিয়েছেন যে আজকের মধ্যে নিরাপদ সর্দার তাকে মুক্ত করতে হবে, না হলে তা আদালত অবমাননার সমান হবে। আর এই পুরো বিষয়টি নিয়ে কি বলেছেন মোহাম্মদ সেলিম এবং অধীর রঞ্জন চৌধুরী পরপর শোনাবো। অন্যায় করে আটকে রেখেছে, শুধু কি প্রাক্তন বিধায়ককে ধামাচাপা দেওয়ার জন্য সেখানকার সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে, মিথ্যা কেসে জড়িয়ে দেওয়া হচ্ছে। সম্পূর্ণ বেআইনিভাবে কাজ করছে। এইভাবে নিরাপদ সর্দারকে তারা মিথ্যা মামলায় জড়িয়েছিল, আজকে হাইকোর্ট জামিন দিয়েছে এবং কটাক্ষ শুরু করেনি, নির্দেশ দিয়েছে যে কেন, কার নির্দেশে ধরা হয়েছিল। সন্দেশখালী মামলায় জামিন পেলেন নিরাপদ সর্দার। হাইকোর্টের নির্দেশে এই জামিন পেলেন তিনি এবং বিচারপতি দেবাংশু বসাক যেমনটা বলেছেন যে আজই মুক্ত করতে হবে, অর্থাৎ আজকে যদি তাকে মুক্ত না করা হয় তাহলে কিন্তু তা আদালত অবমাননার সমান হবে। কথা বলবো, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত,
দেখো, সন্দেশখালী কাণ্ড নিয়ে যখন এই নিরাপদ সর্দার প্রাক্তন সিপিআইএম বিধায়কের বিরুদ্ধে কিন্তু অভিযোগ এনেছিল শিবপ্রসাদ হালদার, তিনি এখন জেলে পুলিশ হেফাজতে রয়েছে, যে 111 জনের নামের মধ্যে ফার্স্ট নামটা ছিল সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের নাম। এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ যখন তাকে গ্রেপ্তার করে বসিরহাট মহকুমা আদালতে তোলায়, প্রথম দিনই তাকে 3 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বসিরহাট মহকুমা আদালত। তারপরে যখন আদালত থেকে যখন বেরিয়ে হেফাজতের শেষে আবার যখন ফের আদালতে তোলায়, তারপরে তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এবং তার মেয়াদ ছিল গতকালকে, অর্থাৎ গতকালকে কিন্তু ফের নিরাপদ সর্দারকে সোমবার দিনকে বসিরহাট মহকুমা আদালতে তোলায়। এই যখন পিজন ভ্যান থেকে যখন আদালতের পথে যাচ্ছিলেন নিরাপদবাবু, তিনি বলেছিলেন যে আদালতের ওপর পূর্ণ ভরসা আছে, বিচার ব্যবস্থার উপরে পূর্ণ আস্থা আছে, তিনি নির্দোষ, এটা বলেছিলেন। বলার পরে কিন্তু যখন দেখা যায় 2 দিন জেল হেফাজতে হয়, আজই যখন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে তাকে অবিলম্বে তাকে জামিন দিতে হবে, সেই জামিন নিয়ে কিন্তু রীতিমতো নিরাপদ পরিবার খুশি যথেষ্ট। ইতিমধ্যে তার বরাবরই তার স্ত্রী জানিয়েছিলেন তার যা স্বামীকে, অর্থাৎ প্রাক্তন সিপিআইএম বিধায়ককে পরিকল্পনা করে ফাঁসানো হয়েছে। কিন্তু এই ঘটনার সূত্রপাত কিন্তু সন্দেশখালী কাণ্ড নিয়ে, যখন চলতি মাসের 5ই ফেব্রুয়ারি একের পর এক আন্দোলন, বিক্ষোভ, মিছিল শুরু হয় সন্দেশখালী, বিশেষ করে পাত্রপাড়া থেকে শুরু করে নতুন পাড়া। সেই আন্দোলনের মধ্যেই নিরাপদবাবুকে দেখা গিয়েছিল 9ই ফেব্রুয়ারি, অর্থাৎ ওই যে ধামাখালির যে বাসস্থান দাসপাড়াতে, সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তার বিরুদ্ধে যে শাসক দল অভিযোগ আনতে গিয়েছিল সেটা হচ্ছে হিংসা প্ররোচনার একাধিক অভিযোগ এনেছিল। কিন্তু অভিযোগ আনলে তো হবে না, পুলিশের কাছে নির্দিষ্ট অভিযোগ দরকার ছিল জানার। পুলিশ যেদিনকে নিরাপদবাবুকে যখন আদালতে পেশ করে, সেই সময় যথেষ্ট যে পুলিশের যে উপযুক্ত নথি, সেই নথি কিন্তু সরাসরি আদালতে পৌঁছায়নি, ঠিক তার পরের দিন পৌঁছেছে, মানে 10 তারিখে। যার কারণে সেই একটা দিনের পরিপ্রেক্ষিতে কিন্তু সেই ভাগ রেখেই কিন্তু নিরাপদবাবু সেই আইনজীবীদের দ্বারস্থ হয়েছিলেন। তার পক্ষে আইনজীবীরা, বড় বড় আইনজীবীরা তার হয়ে সওয়াল করেছিলেন, যার কারণেই নিরাপদবাবু, যেটা আজকে সেই হাইকোর্টের যে মঞ্জুর করা হয়েছে তার জামিন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, একদমই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং আজকে ঠিক কি হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকছে। সঞ্জিত, তুমিও নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। এবার আমরা শুনে নেব এই বিষয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম টেলিফোনে। কি বলছেন তিনি, তার প্রতিক্রিয়া। সব দোষ দিয়ে কি পুলিশের উপর পড়বে? আর পুলিশ কাউকে গ্রেপ্তার করলে যদি এরকম হয় যে জুডিশিয়ারির লোকজন পুলিশের হাত পা বেঁধে দেন, দিয়ে বলে যে তোমরা ডাকাতদের উদ্ধার করো, ডাকাতদের কন্ট্রোল করো, সেটা তো সম্ভব নয়। পুলিশকে পুলিশের কাজ করতে দিতে হবে। এই রাজ্যে একটা নতুন একটা ধারা তৈরি হয়েছে যে অতি উৎসাহী জুডিশিয়ারির যারা আছেন, জুডিশিয়ারিতে যে বিচারক হিসেবে, তারা নানাভাবে পুলিশের হাত পা বেঁধে দিতে চাইছেন, আবার মুখে বলছেন কেন গন্ডগোল হচ্ছে। তাদের কিন্তু আমার নিজের মনে হয় আত্মসমীক্ষার জায়গা তৈরি হয়েছে। আর এখন সময় একটা বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। শাহজাহানের গ্রেফতারি নিয়ে ফের আদালতকে নিশানা কে করলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি এবং বাংলা বিরোধী সংবাদ মাধ্যমকে তোপ। আদালতের নির্দেশিকার যে কপি তা পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, 7ই ফেব্রুয়ারি আদালত স্থগিতাদেশ দেয়, 8ই ফেব্রুয়ারি থেকে সন্দেশখালীতে শুরু হয় হিংসা। সোমবার আদালত নির্দেশিকার ব্যাখ্যা দিয়েছে এবং নিশ্চিত খুব শীঘ্রই সুবিচার মিলবে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, গতকালের পর আজ যেটা হলো, শাহজাহানের গ্রেফতারি নিয়ে ফের হাইকোর্টকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যা বললেন তা তো স্পষ্ট আমাদের কাছে। দেখো, গত রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ 24 পরগনায় যে কথা বলেছেন, আজ টুইটের মাধ্যমে সেই একই কথা বলেছেন। আদালতের হস্তক্ষেপের কারণেই কিন্তু শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেনি। যদি রাজ্য পুলিশের কাছে ক্ষমতা থাকতো, তাহলে রাজ্য পুলিশ 5 দিন, 7 দিন, 10 দিন বা 15 দিনের মধ্যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারতো। সেখানে যে হাইকোর্টের যে বিধিনিষেধ ছিল, সেই জন্যই তাকে গ্রেপ্তার করা যায়নি। এবং তিনি তার টুইটে আরো পরিষ্কার করে বলেছেন, অতি দ্রুত বিচার মিলবে। অর্থাৎ গতকাল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যে কথা বলেছেন যে 7 দিনের মধ্যে গ্রেপ্তার হবেন, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনেও যেটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে শাহজাহান গ্রেপ্তার শুধুমাত্র সময়ের অপেক্ষা।
অর্থাৎ সন্দেশখালীর মানুষও কিন্তু সুবিচার পাবেন। আজকে টুইটারে সেই মন্তব্যই করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এক্ষেত্রে আদালতে যে মূল বাধা ছিল তাও কিন্তু আজকে তার টুইটারের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে জানিয়েছেন। মধুবন্তী। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। শাহজাহানের গ্রেফতারি নিয়ে ফের আদালতকেই নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং আদালতকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং বাংলা বিরোধী সংবাদ মাধ্যম তাদেরকেও তোপ দেখেছেন। আদালতের নির্দেশিকার কপি পোস্ট করে তার এই পোস্ট। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দিলীপ বাবু, শাহজাহানের গ্রেফতারি নিয়ে আদালতকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি এবং বাংলা বিরোধী সংবাদ মাধ্যমকে তিনি তোপ দিয়েছেন, এবং তিনি আদালতের নির্দেশিকার যে কপি সেটাও পোস্ট করে বলেছেন যে 7ই ফেব্রুয়ারি আদালত স্থগিতাদেশ দেয় এবং 8ই ফেব্রুয়ারি থেকে সন্দেশখালীতে শুরু হয় হিংসা। সোমবার আদালত নির্দেশিকার ব্যাখ্যা দিয়ে সে নিশ্চিত খুব শীঘ্রই সুবিচার মিলবে। উনি আবার বিভ্রান্ত করছেন। অযোগ্য যারা শাসক হয়, যারা দুর্নীতিগ্রস্ত হয়, তারা লোককে বারবার এরকম মিথ্যা বলে বিভ্রান্ত করে, আর তিনি তাই করার চেষ্টা করছেন। কোর্ট নিজেই বলেছে কোনো নিষেধাজ্ঞা নাই, কোনো স্থগিতাদেশ নাই। কোর্ট বলেছিল সিবিআই তদন্ত করবে, পুলিশ যেন তদন্ত না করে, কিন্তু কোর্ট যে আদেশ দিয়েছে সেটা মানতে তো কখনো কোর্টকে না বলা হয়নি, পুলিশকে। তো সেই সুযোগে ওনারা আর প্রথম থেকে উল্টো বোঝাচ্ছেন লোককে, এখনো তাই করছেন। আমরা জানি যে ওখানে শাহজাহান অ্যারেস্ট হয়ে যায় তাহলে পার্টি শেষ হয়ে যাবে, পার্টি নির্বাচনে জিততে পারবে না, আর সেটা ওনারা কোর্টের উপরে চাপাতে চাইছেন কায়দা করে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে। শাহজাহানের গ্রেফতারি নিয়ে আদালতকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সঙ্গে বিজেপি এবং বাংলা বিরোধী সংবাদ মাধ্যমকে তোপ দেখেছেন। আদালতের নির্দেশিকার যে কপি তাও পোস্ট করে তার যা বক্তব্য তিনি জানিয়ে দেন। সময় একটা বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সন্দেশখালীর খবরেই নজর রাখবো। সন্দেশখালীতে পুলিশ ক্যাম্পে ভুরি ভুরি নালিশ, প্রায় 200টি জমি দখল সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে। জমা গ্রামবাসীদের সন্দেশখালীর নালিশ শুনছেন পুলিশ। প্রায় 200 জমি দখল সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে, আমরা গতকাল থেকেই দেখেছি। এছাড়া পঞ্চায়েত সমিতিতেও যে অফিস রয়েছে সেখানেও কিন্তু একই অবস্থা, ভুরি ভুরি অভিযোগ জমা পড়ছে। পুলিশ ক্যাম্পের ছবি যেমন আপনাদের দেখিয়েছি, তেমনি দেখাচ্ছি এই মুহূর্তে কিভাবে গ্রামবাসীরা এসে অভিযোগ জমা করছেন অভিযোগ গ্রহণ কেন্দ্রে। সন্দেশখালীর ছবি, যেখানে একাধিক জায়গায় এই ধরনের অভিযোগ কেন্দ্র তৈরি হয়েছে। আমরা জানি ডিজি রাজীব কুমার তিনি বলে গেছিলেন সরজমিনে খতিয়ে দেখে যে আইন হাতে তুলে নেবেন না, যা সমস্যা রয়েছে, যা অভিযোগ রয়েছে আমাদের জানান, প্রশাসন ব্যবস্থা নেবে। এবং সেই মতোই অভিযোগ জমা পড়ছে। যেখানে যেখানে অভিযোগ কেন্দ্র তৈরি হয়েছে সেখানে জমা দিচ্ছেন তাদের যা যা সমস্যা রয়েছে, গ্রামবাসীরা সরাসরি গিয়ে বলছেন। আমরা কথা বলবো, আরো বিস্তারিত জানবো ঠিক কি পরিস্থিতি। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সেখান থেকেই। সত্যসুন্দর, আমরা এর আগে দেখেছি ডিজি রাজীব কুমার তিনি বলেছিলেন আইন হাতে তুলে নেবেন না, যা যা সমস্যা রয়েছে প্রশাসনকে জানান, আপনাদের অভিযোগ জানানোর জন্য সেই ব্যবস্থা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে। সেই মতোই আমরা দেখছি, গতকালই আমরা দেখেছিলাম যখন অভিযোগ কেন্দ্র খোলা হয়েছিল পুলিশ ক্যাম্পে, আমরা দেখেছিলাম 50-এরও বেশি দুপুরের মধ্যেই অভিযোগ জমা পড়েছিল, এবং আজকে তা একেবারে লক্ষাধিক হয়ে গেছে। সব মিলিয়ে কি জানতে পারছো, গ্রামবাসীরাই বা কতটা আশ্বস্ত হয়েছেন এই প্রক্রিয়া চলাকালীন? দেখো, সন্দেশখালীর 2 নম্বর যে পঞ্চায়েত সমিতির অফিস, সেখানেও কিন্তু কন্ট্রোল রুম খোলা হয়েছে। শুধু কন্ট্রোল রুম নয়, সেখানে জমি সংক্রান্ত যে কোনো অভিযোগ জানাতে পারবেন সন্দেশখালীর যারা ক্ষতিগ্রস্ত এলাকাবাসী রয়েছেন তারা। বিশেষ করে জমি সংক্রান্ত যে সমস্ত অভিযোগ রয়েছে, জমির পাট্টা নেই বা জমি বেদখল হয়ে গিয়েছে, সেই বেদখল হওয়া জমি কিভাবে তারা পাবেন সেই প্রক্রিয়া কিন্তু জারি রয়েছে। এবং সেই কন্ট্রোল রুমে গিয়ে নিজেদের যে নথি রয়েছে সেই নথি তারা জমা দিচ্ছেন। অভিযোগ
পত্র জমা দিচ্ছেন সেখানে, এবং সেই জমির দাগ নাম্বার, নির্দিষ্ট খতিয়ান নাম্বার, এবং তারা যে দীর্ঘদিন ধরে লিজের টাকা পাচ্ছিলেন না সেই বিষয়টাও কিন্তু তার অভিযোগপত্রে তারা নথিভুক্ত করছেন। সামগ্রিকভাবে এরকম বিস্তর অভিযোগ জমা পড়ছে, কিন্তু এর মধ্যেও একটা আশার আলো দেখা যাচ্ছে যে যারা ভেবেছিলেন যে জমি তাদের হাতের বাইরে চলে গেছে, যে জমিতে তারা সোনার ফসল ফলিয়েছিলেন, সেই জমিতে যখন তারা দীর্ঘদিন ধরে তাদের হাতের বাইরে চলে যাচ্ছিল, সেই জমি কিন্তু আজকে বিডিও অফিসের যারা আধিকারিক রয়েছে তারা এসেছেন সন্দেশখালী 2 নম্বর ব্লকে, তারা এসে কথা বলেছেন। এরকম আমার সঙ্গে রয়েছেন গৌর দাস। আপনার জমিও বেদখল হয়ে গিয়েছিল, ঠিক জমিতে কি করা হতো এবং কিভাবে হয়েছিল? জমিনে জোর করে ওরা তো নিয়েছে, হ্যাঁ, জোর করে নিয়েছে। নেওয়ার পর এখন আমাদের তো আর কিছু করার নেই। এখন বিডিও অফিস থেকে বিডিও সাহেব আজকের মিটিংয়ে একটা বললো যে তোমাদের জমি যা, সেই জমি তোমাদেরকে ফেরত দেওয়া হবে। এতে করে আমাদের একটু খুশি হয়েছি। যার দিন না চাষ করতে পারবো তার দিন আর মানে মনেও এখন ইয়ে করতে পারছি না। আগে এই জমিতে ফসল ফলতো, এবং জমিটা কিভাবে বেদখল হলো? কিভাবে বেদখল, এখন যাদের একটু বেশি বুসে জমিন আছে তাদেরকে আগে ওরা হাত করে নিয়েছে, নিয়ে জমিটা তারা মানে যেই ওদের দিক থেকে খুঁড়ে আসলো, খুঁড়ে এসে এবার আমাদের অল্প জমি তো বললো যে এই জমিনে তোমরা যাবে কি করে, তোমরা দিয়ে দাও, না হলে ফেরায় বেরিয়ে যাবে। এটা কারা বলতো? এটা শিবু হাজরার দল বলল। এইবার সেইভাবে বলতে এখন সেভাবে দেখলাম যে 1-1 বিঘে জমিনের জন্য আমাদেরকে ডেকে নিয়ে হয়তো দেখা যাচ্ছে একটা হেনস্থ করবে, আমাদের একটা মান সম্মানে লেগে যাবে। বলছি তো বাবা নিচ্ছে, নিয়ে গিয়ে এখন যা করে করুক। এইভাবে আমাদের জমিটা বেদখল হয়ে যায়। হয়ে যাওয়ার পর এখন ইদানিং এখন এই একটু গন্ডগোল হওয়ার পর দেখা যাচ্ছে জমিন আমরা বলতে যাচ্ছি যে আমাদের জমিন ফেরত পেলে আমাদের ভালো হবে, আমরা চাষবাস করব, আমরা চাষি মানুষ, চাষবাস করলে আমাদের সুবিধা হবে। আপনারা কি এটা অভিযোগ জমা দিয়েছিলেন? হ্যাঁ, অভিযোগ জমা দেওয়াও আছে। আজকে সকালে আমরা দেখলাম যে বিডিও অফিসের আধিকারিকরা এসেছিলেন, আপনাদের পরিচয়পত্র, আধার কার্ড নিয়ে আপনাদের জমির সামনে নিয়ে যাওয়া হয়েছে। জমি কোন জমিটা সেটা আপনাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। জানতে এখন জমিন তো সব এক জায়গায় তো আর না, কারোর জমিন এখানে আছে, কারোর জমিন একটু দূরে আছে, সব তো আর কাদায় যেতে পারবে না। এক জায়গায় দাঁড়িয়ে মোটামুটি একটা কথা বলা হয়েছে যে এইবার দাগ নম্বর, খতিয়ান নম্বর ধরলেই বোঝা যাবে। হ্যাঁ, যে জায়গায় হয়তো দেখা যাচ্ছে যে আপনারা গেছেন একটু শুকলোতে গেছেন, আমাদের জমি দেখা যাচ্ছে একটু কাদা, এখনও এতটা করে কাদা আছে, ওই জায়গায় তো যেতে পারবেন না। যার জন্য ওই জমিন ওইভাবে আছে। এখন এই রৌদ্র পড়ে শুকিয়ে গেলে তখন সারা মাঠ গড়ানো যাবে, যে কার কোন জায়গায় সেটা পরিষ্কার বোঝা যাবে। আর জমিনে বোঝাও যাচ্ছে যে আমার জমিন এখানে, তার জমি সেখানে, আইলও আছে, সেই আইল টাইলগুলোও সব এখন মানে মোটামুটি প্রত্যেকের চাষি ঠিক করে নিতে পারে। অর্থাৎ যে জমি হাতের বাইরে চলে গিয়েছিল এবং দীর্ঘদিন ধরে সেই লিজের টাকা তারা পাচ্ছিলেন না, সেই জমিতেই কিন্তু তারা আশার আলো দেখছেন। বিডিও অফিসের তরফে তাদেরকে সেই আশ্বাস দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই অভিযোগ খতিয়ে দেখে সমস্ত রকম আশ্বস্ত হচ্ছেন। এই অভিযোগ কেন্দ্রগুলিতে তারা অভিযোগ জমা দিচ্ছেন প্রত্যেকদিন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। আপাতত ধন্যবাদ সত্য সুন্দর, তোমাকে কথা বললাম আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। আসানসোলের ছবি এবার দেখাবো, সেখানে সন্দেশখালীর আজ শাহজাহানের গ্রেফতারির দাবিতে পথ অবরোধ বিজেপি। ছবি পবিত্র বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। পবিত্র, আমরা দেখতে পাচ্ছি অগ্নিমিত্র পাল তিনি পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন, ঠিক কি হয়েছে, কি পরিস্থিতি এই মুহূর্তে জানতে চাইবো। একদম মধুবন্তী, তুমি ঠিকই বলেছো যে আসানসোলে যে ভগৎ সিং মোড়, জিটি রোডের হার্ট অফ দ্য যাকে বলে টাউন, আসানসোলে ভগৎ সিং মোড়, সেই ভগৎ সিং মোড়ে হঠাৎ আজকে সন্দেশখালীর যেমন আজ, পাশাপাশি তোমাকে বলে রাখি অগ্নিমিত্রা পাল এও অভিযোগ করেন সম্প্রতি বারাবণীতে একটি বিক্ষোভ সভা হয় এবং সেখান থেকে 3 জনকে পুলিশ গ্রেফতার করে এবং তার বক্তব্য যে রাজনৈতিক যে বিজেপি যে রাজনৈতিক কর্মকর্তা তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং তাদেরকে নন ভেলেবল সেকশন দেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি এও দাবি করেন যে সন্দেশখালীতে যেসব ঘটনা ঘটছে তার জন্য কোথায় গ্রেফতার, কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের স্বতঃপ্রণোদিত পুলিশ গ্রেফতার করছে। এরই প্রতিবাদে এবং তিনি পাশাপাশি আসানসোলের তুমি পরিস্থিতির উপর নজর রাখো। আপাতত ধন্যবাদ পবিত্র, তোমাকে কথা বললাম আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ভিডিও দেখান, পারমিশন
যখন সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত লুটছিল শেখ শাহজাহান পারমিশন নিয়েছিল, শেখ শাহজাহান যখন মা বোনেদের ইজ্জত লুটছিল। সময় আরো একটা বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। সন্দেশখালীতে শিল্পী বুদ্ধিজীবীরা সন্দেশখালীর বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঠপোল, নতুনপাড়া, পাত্রপাড়া, পুলেপাড়া সহ একাধিক জায়গায় যান কলকাতার বিশিষ্টজনেরা। গ্রামে ঘুরে ঘুরে মহিলাদের অভিযোগ শোনেন বাদশা মৈত্র, দেবদূত ঘোষ, সৌরভ পালধি, জয়রাজ ভট্টাচার্যরা। আইন হাতে তুলে নেবেন না একদম। কারুর গলায় গামছা, কারুর গায়ে জড়ানো চাদর। মঙ্গলবার ভোল বদলে এভাবেই সন্দেশখালীতে পৌঁছে যান কলকাতার বিশিষ্টজনেরা। সন্দেশখালীর বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঠপোল, নতুনপাড়া, পাত্রপাড়া, পুলেপাড়া সহ একাধিক জায়গায় যান বুদ্ধিজীবীদের দল। গ্রামে ঘুরে ঘুরে মহিলাদের অভিযোগ শোনেন বাদশা মৈত্র, দেবদূত ঘোষ, সৌরভ পালধি, জয়রাজ ভট্টাচার্যরা। সন্দেশখালীতে এখনো জারি 144 ধারা। সেই কথা মাথায় রেখেই দলে দলে ভাগ হয়ে গ্রামবাসীদের অভাব অভিযোগের কথা শোনেন তারা। কথোপকথনের ভিডিও বানান বামপন্থী বুদ্ধিজীবীরা। এখানকার মানুষদের একটা কথা বলতে এসেছি যে জাতি অসম্মানজনক বিশেষ করে মহিলাদের সম্পর্কে বলা হচ্ছে, এই রাজ্যের মানুষের হয়ে বলতে এসেছি সেটাই একমাত্র সত্যি নয়। অনেক মানুষ তাদের সঙ্গে আছে, আর যে মানুষগুলোকে অ্যারেস্ট করা হয়েছে তারা গরিব মানুষ, তাদের দ্রুত মুক্তির দাবি করছি আমরা। এবং মহিলারা যে লড়াইটা সামনে এসে লড়েছেন তাকে কুর্নিশ জানাতে এসেছি যে তারা পথ দেখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে কীভাবে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে কীভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে চোখে চোখ রেখে লড়াই করতে হয়। আমরা নিজেরাও লিখিতভাবে অভিযোগ জানাবো সবাই সই করে, মাস পিটিশন যেমন হয়, এবং আশা করব যে এতে প্রশাসন নড়ে বসবে এবং এখানে আইনের শাসন কায়েম হবে। না হলে মানুষের মতো করে সিদ্ধান্ত নেবে। তৃণমূল দল থাকবে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু অভিযুক্তদের পদ থেকে সরাতে হবে। বিশিষ্টজনদের কাছে দাবি জানান গ্রামবাসীরা। আমরা তো চাইছিলাম যে 3 জনের যে পদে ছিল তারা পদ থেকে ত্যাগ করুক, তাদের আইনতভাবে যেটা করা সেটা করুক, অন্য মুখ আসুক। দল তো থাকবেই, দল তো আর করবে না। মঙ্গলবার সন্দেশখালীতে ঘুরপথে ভোল বদলে বিশিষ্টজনেরা পৌঁছতে পারলেও আটকে দেওয়া হয় কংগ্রেসের 8 জনের প্রতিনিধি দলকে। সন্দেশখালীর পথে গ্রেপ্তার করা হয় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকেও। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। এবার যে খবরে নজর রাখবো, সন্দেশখালীতে যাওয়ার পরিকল্পনা ছিল নওশাদ সিদ্দিকীর। সেই মতোই তিনি সকাল 9টা নাগাদ বেরিয়ে পড়েন, কিন্তু তাকে আটকে দেয় পুলিশ। যেটা জানা যায় যে তিনি নাকি 144 ধারা লঙ্ঘন করেছেন, এমনই একটা যুক্তি দেখানো হয়েছে তাকে প্রথমে সায়েন্স সিটির কাছে আটকায় পুলিশ এবং তারপর তাকে গ্রেফতার করা হয়। তার আগে পুলিশের সঙ্গে তার বচসা হয় এবং শেষ পর্যন্ত তাকে এই যুক্তি দেখিয়ে গ্রেফতারও করে পুলিশ। তৃণমূলের নেতা মন্ত্রীরা যাচ্ছেন, অসুবিধা হচ্ছে না, আমি গেলেই সমস্যা। নওশাদ সিদ্দিকী প্রশ্ন তোলেন, 144 ধারার নোটিশ দেখাতে পারেনি পুলিশ, এমনটাই বলেছেন নওশাদ সিদ্দিকী। তাকে আনা হয়েছে লালবাজারে গ্রেফতার করে। আর এবার পাশাপাশি যে ছবি দেখাবো, সন্দেশখালীতে যাওয়ার পরিকল্পনা ছিল আজকে কংগ্রেসের প্রতিনিধি দলের। আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি, যেখানে সৌম্য আইচ রায় কংগ্রেস মুখপাত্র, তার নেতৃত্বে যে কজন কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন সন্দেশখালীর যাওয়ার পথে তাদের আটকে দেওয়া হয়, আটকে দেয় পুলিশ। সেখানেও সেই একই যুক্তি পুলিশের, 144 ধারা লঙ্ঘন। অর্থাৎ সব ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পুলিশ যুক্তি দিচ্ছে 144 ধারা মানা হচ্ছে না, লঙ্ঘন করা হচ্ছে, আর সেই কারণেই এদের আটকানো হয়েছে, নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে। নওশাদ সিদ্দিকী যে প্রশ্ন তুলেছেন, এই প্রশ্নই 144 ধারা যেখানে নেই সেখান থেকেই কেন আটকানো হয়েছে, সেই প্রশ্নই করেন কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা। আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এবং বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে নওশাদ সিদ্দিকীকে যে যুক্তিতে পুলিশ আটক করে গ্রেফতার করেছে সেই প্রসঙ্গে। কি বলছেন তারা, পরপর দেখুন। এখানেই কেউ যাচ্ছে আগুন নেভাতে, কেউ যাচ্ছে আগুন জ্বালাতে। দুদিন আগেও দেখেছেন মিনাকা থেকে একজন আইএসএফ কর্মী সেখানে ঝামেলা পাকাতে গিয়ে ধরা পড়েছে। সুতরাং যদি কেউ অশান্তি তৈরি করে আগুন লাগাতে যায়, আইএসএফ এর অতীতে এরকম বহু রেকর্ড আছে, তারা অশান্তি করতে বাইরে থেকে মুদ্রা নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে যায়,
সেক্ষেত্রে প্রশাসনের অধিকার আছে যারা আগুন লাগাতে যাবে তাদেরকে আটকানো, সেই জন্য প্রশাসন আটকেছে। আগামী দিনেও যদি আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে প্রশাসন এইভাবেই আটকাবে। আমার দুটো প্রোগ্রাম আছে, আমাকে কোথায় যেতে দেবেন? আমার দুটো প্রোগ্রাম আছে। দেখুন, নতুন কিছু নয়। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে সমস্ত বিধায়ককেই ওখানে আটকে থাকা হয়েছিল। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে টাকি অবরুদ্ধ করে আটকে দেওয়া হয়েছিল, তার প্রাণ জীবন সংশয় ঘটিয়ে দেওয়া হয়েছিল। সেখানে নির্বিচারে মহিলা এবং পুরুষের উপরে লাঠিচার্জ করেছে পুলিশ। সন্দেশখালীতে 144 ধারা জারি থাকতে পারে, কিন্তু টাকিতে কোন ধারা জারি ছিল? আসলে তৃণমূল কংগ্রেস আর্ত মানুষের পাশে, তাদের হাহাকার শোনার জন্য কেউ পৌঁছে যাক, তাদের অভাব অভিযোগগুলো একটু মানবিক মুখ দিয়ে শোনার চেষ্টা করুক, এটা চায় না। তৃণমূল কংগ্রেস মনে করেছে যে সন্দেশখালীকে অবরুদ্ধ করে দিয়ে তারা সমস্ত প্রতিবাদকে বাজেয়াপ্ত করে ফেলবে, পুরো বিক্ষোভটাকেই সন্দেশখালীর মধ্যে একটা পাঁচিল তুলে দিয়ে তার মধ্যে আটকে রাখতে পারবে, কিন্তু এটা সম্ভব নয়। স্বতঃস্ফূর্ত জনবিস্ফোরণকে কোনো রাষ্ট্রশক্তি কোনোদিন আটকে রাখতে পারেনি। নওশাদ সিদ্দিকী, তাকে লালবাজারে নিয়ে আসা হয়েছে গ্রেফতার করে। এই বিষয়ে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এখন পুলিশ কি বলছে? এই যে লালবাজারে গ্রেফতার করে নওশাদ সিদ্দিকীকে আনা হয়েছে, এরপর কি পদক্ষেপ? দেখো, তোমরা জানিয়ে রাখি, লালবাজারে নিয়ে আসা হয়েছে তাকে আজ সকালে, এবং এখনো পর্যন্ত নওশাদ সিদ্দিকী ভেতরে রয়েছে। এবং তার আইনজীবীরা যখন এখানে আসেন তাদেরকে কিন্তু প্রগতি ময়দান থানায় পাঠানো হয় প্রথমে, এবং নওশাদ সিদ্দিকীর আইনজীবী তামিম তিনি কিছুক্ষণ আগে এখানে এসে প্রবেশ করেছেন ভেতরে, এবং প্রগতি ময়দান থানা থেকেও পুলিশ আধিকারিকেরা এবং একই সঙ্গে যারা ছিলেন আইনজীবী তারাও এসে পৌঁছান ভেতরে। এই মুহূর্তে তারা গিয়েছেন, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তাকে ছাড়া হবে। এবং তোমায় জানিয়ে রাখি, মূলত সন্দেশখালীতে যাওয়ার আগে আজকে সায়েন্স সিটির সামনে তাকে গ্রেফতার করে 144 ধারা লঙ্ঘন করা হয়েছে। এই অভিযোগে তাকে কিন্তু গ্রেফতার করেছে পুলিশ বলেই জানা গিয়েছে। যদিও নওশাদ সিদ্দিকী সেই পুলিশের দেওয়া তথ্য মানতে নারাজ। তিনি প্রথম থেকে জানিয়েছেন সন্দেশখালী তার থেকে কয়েক কিলোমিটার দূরে, তার আগে কি করে এরকম 144 ধারা জারি হয়ে যায়। একদম এই প্রশ্নই বারবার ঘুরে ফিরে আসছে। আপাতত ধন্যবাদ শুভঙ্কর, তোমাকে কথা বললাম আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। অবশ্যই খবরের দিকে নজর থাকবে, চোখ রাখবো আরো একটি বড় খবরে। নিরাপদ সর্দার, যাকে জামিন দেওয়া হয়েছিল শর্তাধীন, এই জামিন হাইকোর্টের। সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়কের অন্তর্বর্তী জামিন হয়েছে 10,000 টাকার বন্ডে জামিন। পরবর্তী নির্দেশ পর্যন্ত রোজ নিম্ন আদালতে হাজিরা দিতে হবে। সাক্ষীদের হুমকি বা প্রভাবিত করা যাবে না, তথ্য বিকৃত করা যাবে না। জামিনের শর্ত না মানলে জামিন খারিজ করতে পারবে নিম্ন আদালত, এমনটাই নির্দেশ হাইকোর্টের। জানিয়ে রাখি, যে জামিন হয়েছে তা নিঃশর্ত জামিন নয়, অর্থাৎ শর্ত আছে। অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে আদালত। 10,000 টাকার বন্ডে জামিন। দুজন জামিনদার লাগবে, যাদের মধ্যে একজন স্থায়ী হতে হবে, স্থানীয় হতে হবে, এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্ন আদালতের শুনানির সময় প্রতিদিন হাজিরা দিতে হবে। সাক্ষীদের হুমকি বা প্রভাবিত করা যাবে না, তথ্য বিকৃত করা যাবে না। যদি জামিনের শর্ত তিনি না মানেন, তাহলে কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়াই নিম্ন আদালত জামিন খারিজ করতে পারবে, এমনটাই নির্দেশ হাইকোর্টের। আর এখন সময় আরো একটা বিরতির পর থাকছে অন্যান্য খবর, সঙ্গে থাকুন। 100 দিনের পর আবাসের টাকাও দেবে এবার রাজ্য। 1 এপ্রিলের মধ্যে কেন্দ্র না দিলে 11 লক্ষ বাড়ি তৈরি করে দেবে রাজ্য। বাংলা ভিক্ষে চায় না, হকের টাকা চায়। জঙ্গলমহল সফরে বড় ঘোষণা মমতার। কথা বলবো আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ টেলিফোন লাইনে রয়েছেন, তার সঙ্গে। দেবজ্যোতি, লোকসভা নির্বাচনের আগে বড় ঘোষণা তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো, 11,65,000 বাড়ির দাবিপত্র জমা পড়েছিল সরকারের কাছে, এবং সেগুলোই সবুজ সংকেত পেয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে সেই টাকা দেওয়া হচ্ছে না। যেভাবে 100 দিনের কাজের টাকা রাজ্য সরকার দিয়েছে, এই টাকাও রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের কাছে 1 এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। তার মধ্যে যদি তারা আবাস যোজনার টাকা না দেন, তাহলে কিন্তু রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে সেই টাকা দেবে। যেভাবে 100 দিনের প্রকল্পের টাকা রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে দিয়েছে, অর্থাৎ কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে রাজ্য সরকার আর থাকবে না, এবং তিনি
যেটা জানিয়েছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ গরিব মানুষ যারা আবাস যোজনার জন্য দরখাস্ত করেছিলেন এবং তারা এলিজেবল হয়েছিলেন এবং কেন্দ্রের পক্ষ থেকে তাদের সবুজ সংকেত দেওয়া হয়েছিল, তারপরেও তাদের টাকা দেওয়া হচ্ছে না। সেই জন্য 1 এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তারপরে রাজ্য সরকার তার তহবিল দেবে, যা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা নিয়ে, শুনবো। 1 এপ্রিলের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে, প্রথম ফেজে যে 11 লক্ষ বাড়ি, আগেও আমরা 47 লক্ষ বাড়ি করে দিয়েছি, যে 11 লক্ষ বাড়ি আছে লিস্টে, যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি, 1 এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব, টাকাটা রাজ্য সরকার দেবে। জঙ্গলমহল সফরে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন 100 দিনের পর আবাসের টাকাও দেবে রাজ্য। 1 এপ্রিলের মধ্যে কেন্দ্র না দিলে 11 লক্ষ বাড়ি তৈরি করে দেবে রাজ্য। বাংলা ভিক্ষে চায় না, হকের টাকা চায়, বললেন মমতা। 3 দিনের জঙ্গলমহল সফরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে পুরুলিয়ায় প্রশাসনিক সভায় মঞ্চ থেকে তিনি এই বার্তাই দেন। 1 এপ্রিলের মধ্যে কেন্দ্র টাকা না দিলে রাজ্য টাকা দেবে, বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে তিনি বললেন 100 দিনের পর তিনি কেন্দ্র আবাস যোজনার টাকা দিয়ে দেবে, অর্থাৎ রাজ্য দিয়ে দেবে, এমনটাই অঙ্গীকার করলেন। বাংলা ভিক্ষা চায় না, অধিকার চায়, তার দাবি। জঙ্গলমহল সফরে বড় ঘোষণা এইভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলেন। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ টেলিফোন লাইনে রয়েছেন। দিলীপ বাবু, আপনাকে জানিয়ে রাখি, জঙ্গলমহল সফরে এবার বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য 100 দিনের পর আবাসের টাকাও এবার রাজ্যই দেবে। 1 এপ্রিলের মধ্যে যদি কেন্দ্র না দেয় 11 লক্ষ বাড়ি তৈরি করে দেবে রাজ্য। এটা তো সাধারণ মানুষ আশা করছে যে লোক তার বাড়ি পাবে, শৌচালয় পাবে, কিন্তু সারা ভারতবর্ষে সব রাজ্যের লোকেরা পাচ্ছে, পশ্চিমবাংলায় কেন পায়? আর লোকের কাছ থেকে 25-25 হাজার টাকা করে নিয়ে রেখেছেন তাদের কাউন্সিলররা, পঞ্চায়েতের লোকেরা। এখন অনেকে বাড়ি গিয়ে বলছেন যে হয়ে যাবে তোমাদের, কারণ লোক সন্দেশখালি দেখে সব জায়গা থেকে আওয়াজ উঠেছে যে টাকা ফেরত দাও, নাহলে বাড়ি দাও। শৌচালয় বানিয়ে দেবো 1000 টাকা করে নিয়েছেন হাজার হাজার লোকের কাছ থেকে, গ্রামে গেলে পাওয়া যায়। কেন পাননি শৌচালয় না? উনি প্রত্যেক ইলেকশনের আগে একবার বলেন বানিয়ে দেবো, করে দেবো। আরে করে দিন না। আর যদি তিনি করতেন তাহলে এই যে প্রত্যেক বছর আইলা আসছে, আমফান আসছে, হাজার হাজার বাড়ি ভেঙে যাচ্ছে, উনি ঝড় এলেই বলবেন কেন্দ্র 1 লক্ষ কোটি টাকা দাও, এত হাজার বাড়ি ভেঙে গেছে। দিলীপ বাবু, বিজেপি শুধু বিজ্ঞাপন করে, কাজ করে না, এমনটাও তিনি বলেন আজকে। সেটা তো উনি বলছেন। সারা ভারতবর্ষে একবার দেখুন নাকি, কালকে প্রধানমন্ত্রী 2000-এর বেশি প্রকল্প একসঙ্গে শিলান্যাস করলেন এবং একাধিক প্রকল্প সম্পূর্ণ হয়ে গেছে, তা উদ্ঘাটনও করলেন। কোথায় মমতা ব্যানার্জি? তো আমরা দেখি না এইসব করতে। উনি খালি প্রতিশ্রুতি দেন আর গিয়ে সমালোচনা করেন। কটা প্রকল্প উনি উদ্বোধন করেন, কটা শিলান্যাস করেন? উনি যখন কেন্দ্রের মন্ত্রী ছিলেন, রেলের শিলান্যাস করেছেন, সেগুলো হয়নি, আর ওই রকমই থেকে গেছে। তো লোককে ভাঁওতা দেন আর ইলেকশন আগে নতুন নতুন প্রতিশ্রুতি দেন। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। এখন সময় একটা বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সন্দেশখালীর আবহে পুরুলিয়ায় আদিবাসীদের এবার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসীদের জমি কেউ কাটতে পারবেন না, নিশ্চিন্তে থাকুন। অভিযোগ থাকলে সরকারকে জানান। ভোটের আগে মাহাতো ও আদিবাসীদের মধ্যে বিভেদ রাখবেন না, বললেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালীর আবহে পুরুলিয়ায় আদিবাসীদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন আদিবাসীদের জমি কেউ কাটতে পারবেন না, নিশ্চিন্তে থাকুন। অভিযোগ থাকলে সরকারকে জানান। ভোটের আগে মাহাতো ও আদিবাসীদের মধ্যে বিভেদ রাখবেন না, বললেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন শুনুন। আমি আদিবাসী বন্ধুদের বলবো, নিশ্চিন্তে থাকুন, আপনাদের জমি কেউ কেড়ে নিতে পারবেন না। কারণ আমরা আইন করে বলেছি আদিবাসী জমি হস্তান্তর করা যাবে না, আইন করা হয়েছে। ফরেস্টের জঙ্গল আপনাদের হাতে থাকবে, আর যারা কেন্দু পাতা তুলতে যায় তাদের টাকাটাও অনেকটা বাড়ানো হয়েছে। আমি মাহাতোদের একটা কথা বলবো, আদিবাসী এবং মাহাতোদের মধ্যে ঝগড়া আমি লাগাতে চাই না।
চারটের চারদিক আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।